28শে জানুয়ারি রাত 12:30। আমার হাসি হাসি মুখ দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমরা রাইডে বেরোতে চলেছি, সত্যিই রাইডে বেরোতে চলেছি। আর 2025-এর প্রথম রাইড বলতে পারো আজকে শুরু করছি। প্রায় 28 দিন ধরে বাড়িতে রয়েছি, অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু লাস্ট অবধি সেই প্ল্যানগুলোকে করে উঠতে পারিনি। মানে এমন কিছু প্ল্যান করেছিলাম যেটা না খোলেইনি। ট্রেকিংয়ের প্ল্যান ছিল, সেই ট্রেকিংটা এখনও অবধি খোলেনি, মানে রুটটা এখনও অবধি খোলেনি, ওই জন্য সেটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে বেশ কিছু প্ল্যান করে রেখেছি, এখন আস্তে 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 ধাপাধাপ বলে না, ধাপাধাপ করে পরপর ট্রিপ আসবে। তো যাই হোক, এখন বাড়ির সামনে দাঁড়িয়েছি, এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডমিনারটা কার, এই যে আমাদের বান্টু ম্যান নাকি বান্টু ম্যানের ডমিনার। আর এদিকে হচ্ছে আমার 390 অ্যাডভেঞ্চার। এখানে বনি দাঁড়িয়েছে, বনি কিন্তু এই রাইডে আমাদের সাথে যাচ্ছে না। হ্যাঁ, অত ভিড়ের মধ্যে তুই যদি যাস, না না সবাই তোকেই দেখবে না, হ্যাঁ ওটাই বলছি, সবাই ওর দিকেই তাকিয়ে থাকবে, চকচকে মুখ। মিশকা কোথায়? মিশকা টুডু আর ওদিকে দিদি লুকিয়ে আছে, পুচু তুমি কোথায়? দেখি পুচু কোথায়? পুচু পালিয়েছে। মিশকা চলো, টাটা। হ্যাঁ চলো দিদি, একদম এই যে দিদি এখানে রয়েছে, চলো তাহলে সাবধানে যাস। তাহলে আর বেশি কথা বাড়াবো না, এখান থেকে আমরা দুজন মিলে রাইড শুরু করছি। আরও দুজন আমাদের পার্টনার রয়েছে, তারা কারা সেটা আস্তে আস্তে জানতে পারবে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাই হোক, আশা করছি মোটর ব্লগিং সেটআপটা ভালোই লাগছে। আমি একটু পরেই চেক করে নেবো একবার। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘোষ রাইডারের বাড়ি, ওর বাড়িতে আজকে রয়েছে কালী পুজো। তো কালী পুজোয় খাবার খাবো, ওখানে ডিনারটা আছে ঘোষ রাইডারের বাড়িতে করব, তারপরে বেরিয়ে পড়বো। এখানে হয়েছে বিশাল কালী পুজোর আয়োজন। দুটো বাইক রয়েছে আমাদের, দুটো বাইকে দুটো পিলিয়ন পেয়ে গেছে। বাইকের পেছনে বসে যাবে, বাইকের পেছনে যাবে। এখানে আরো দুজন চলে এসছে, যদিও এই দুজনের কথা আমি বলছিলাম না, এরা রাইডে যাচ্ছে না, এরা এখানে খাবার দাবার খেতে এসেছিল। ঠাকুর প্রণাম করেছিস তো? ফোন করে বলছে, বুঝতে পারলে, রায়দা ফোন করে বলছে যে তোদের জন্য ওয়েট করছে, এসে শুনছি নাকি খেয়ে নিয়েছে। না ও তো অনেক আগেই খেয়েছে। আর তারপরে তো স্টোরিটার কি খবর হলো? চল আসছি। রাত 1:33 আর উঠে পড়েছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। প্রত্যেকবার যখন বাইপাসে উঠি তখন আমি এটাই বলি যে রাত এত হয়েছে, দিনের বেলা এত বাজেছে, আর আমরা উঠে গেছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। এরমভাবে মোটো ব্লগ শুরু হয়। তো আবার একটা লং জার্নি হতে চলেছে, আর অনেক দিন পর এত লং জার্নি করতে চলেছি। আজকে আমরা ডাইরেক্ট পৌঁছাবো প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। 144 বছর পর হয় এই কুম্ভ মেলা। তো ওই মহাকুম্ভতে স্নান করতেই আমরা এগিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। রুবিতে 1:37 বাজে দেখাচ্ছে 24 ডিগ্রি টেম্পারেচার। যাই হোক, তেল রয়েছে ট্যাঙ্কিতে, এখানে 280 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। তো এখন আপাতত ভরার কিছু নেই, হাইওয়েতে উঠবো, চালাবো, সামনের দিকে এগোবো। 200 কিলোমিটার এখন চালানো যাবে, 200 কিলোমিটার পরে তারপরে তেল ভরবো। তোমাদের বললাম কুম্ভ মেলা এমনিতে 6 বছর পর হয়, 12 বছরেও একটা কুম্ভের যোগ থাকে, আর 144 বছর পর যেটা হয় সেটা হচ্ছে মহাকুম্ভ। তো আমি প্রথমে ভাবছিলাম যে আদৌ যাবো কি যাবো না, তো ভাবতে লাস্ট অব্দি এটা মনে হলো যে 144 বছর পর মহাকুম্ভ হয়, তো এই জীবনে হয়তো একবারই মহাকুম্ভ আমরা দেখতে পারবো। তো তাই জন্যই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। আর আমরা যেদিনকে স্নান করতে চলেছি, আমাদের যা প্ল্যান রয়েছে, আমরা 29শে জানুয়ারি স্নান করব, আর 29শে জানুয়ারি রয়েছে মৌনী অমাবস্যা। মানে কুম্ভ মেলা শুরু হয়েছে হচ্ছে 13ই জানুয়ারি থেকে, চলবে হচ্ছে শিবরাত্রি, মানে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর 6টা এর মধ্যে, মানে 6টা সব থেকে পবিত্র দিন রয়েছে, 6টা শাহী স্নান রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মৌনী অমাবস্যা। এবং বলা যেতে পারে যে সব থেকে পবিত্র স্নান কিন্তু মৌনী অমাবস্যার দিনই হতে চলেছে 29শে জানুয়ারি, যেটাকে টার্গেট করে আমরা এগোচ্ছি সামনের দিকে। আর ওই দিনকে 10 কোটি লোক সমাগম হতে পারে, 10 কোটি, 1 নয়, 2 নয়, 5 নয়, 10 কোটি লোক। মানে বুঝতে পারছো কি ভিড় হতে চলেছে। তো এই জার্নিতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবে। মানে তোমরা যদি বাইক নিয়ে কুম্ভ মেলা যাও তো কিভাবে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, রোড কন্ডিশন কিরম রয়েছে, কোথায় গিয়ে থাকতে পারো, কিরমভাবে স্নান করতে পারো, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ব্লগে থাকবে।
লাস্ট টাইম যখন রাইডে এসেছিলাম এই জায়গা দিয়ে যাচ্ছিলাম তখন লেফট সাইডে নেমে গেছিলাম চেন্নাই রোডে, এবার কিন্তু দিল্লি রোডে নিয়ে নিলাম আমরা NH-19 বা NH-2, পুরোনো NH-2 এখন NH-19। তো NH-19 দিয়ে কিন্তু সোজা যাবার নিচে NH-16 বা চেন্নাই রোড চলে গেল। আমরা যে রোডটা নেবো সেটা সম্বন্ধেও তোমাদের একটুখানি বলে দিই। আমরা প্রথমে এখান থেকে যাবো হচ্ছে ডানকুনি থেকে শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে একদম ঝাড়খণ্ডে এন্টার করব। ঝাড়খণ্ড থেকে বিহারের ঔরঙ্গাবাদ ক্রস করে আমরা বারাণসী পৌঁছাবো। বারাণসীর পরে আমরা প্রয়াগরাজের রাস্তা নেব, মানে বারাণসী থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাবে। বারাণসী ক্রস করার পরে একদিকে প্রয়াগরাজ যাবে বা পুরনো এলাহাবাদ বলতে পারো, প্রয়াগই বলবো আমি, প্রয়াগরাজ যাবে, আর আরেকটা রাস্তা কানপুরের দিকে চলে যাবে। আমার বাড়ি থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছিল 814 কিলোমিটার, এখন অবধি 27 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। 27.9, এক্ষুনি 28 কিলোমিটার রাইড করে ফেলেছি বাড়ি থেকে। আর টাইম দেখাচ্ছিল মানে 814 কিলোমিটার যেতে 16 ঘন্টা 55 মিনিট সময় লাগবে বলছিল গুগল। জানি না আমাদের কত সময় লাগবে, আমরা যদি রেস্ট নিয়ে যাই তাহলে একটু বেশি সময়ও লেগে যেতে পারে, আর যদি রাস্তা ভালো পাই তাহলে ট্রেনেও দিতে পারি, বলা যায় না। কিন্তু আজকে দুপুরবেলা যেহেতু এক ফোঁটা ঘুমায়নি, ওই জন্য রাত্রিবেলা না, বিশেষ করে ভোর হওয়ার পরে বেশ ঘুম পাবে। ওই ঘুমটার সাথে কিন্তু আমাদের ফাইট করতে হবে, প্রত্যেককেই ফাইট করতে হবে। বান্টু তাও বলছিল যে ও নাকি 2-3 ঘন্টা ঘুমিয়েছে। এটাই এক্সপেক্টেড ছিল যে ডানকুনি ঢোকার আগে, ডানকুনি যদি এখান থেকে 3 কিলোমিটার, ডানকুনি ঢোকার আগে এরকমই একটা ট্রাফিক জ্যাম এক্সপেক্ট করছিলামই বলতে পারো। কোথায় আটকে গেছি দেখো, গলি দিয়ে বেরোতে গিয়ে আটকে গেছি। আমরা এখানে ফেসে গেছি মোটামুটি, কী করবো বুঝতে পারছি না। সার্ভিস লেন দিয়ে বেরোলে ভালো হতো। তো হচ্ছে প্রথম ইনফরমেশান, যারা প্রয়াগরাজ যাওয়ার জন্য রাত্রিবেলা বেরোবে তারা ডানকুনি ঠিক 3 কিলোমিটার আগে থেকে এরকম যদি জ্যাম দেখতে পাও সার্ভিস লেনে নিয়ে নেবে, কিছুটা অন্তত এগিয়ে গিয়ে তারপরে আবার জ্যাম ফেস করতে হবে মনে হচ্ছে এখানটায়। তো আমাদের 3 নম্বর পার্টনার হচ্ছে বিপ্লব আমাদের সাথে রাইডে। বিপ্লব আমাদের রাইডের টেল সবসময় থাকে, আর বিপ্লবের যা পার্সোনালিটি ওই জন্য আমরা ওকে কর্নেল নাম দিয়েছি, কর্নেল বিপ্লব। বাড়ি থেকে 42 কিলোমিটার রাইড করে ডানকুনি টোল প্লাজা পেরোলাম। টাইম হয়ে গেছে দুপুর, বলছি রাত 2:47। ডানকুনি টোল প্লাজা থেকে বেরিয়ে মোটামুটি ধরে নাও 2-3 কিলোমিটার আসার পরে জ্যাম আমরা একটু কম পাচ্ছি। বিপ্লব যেটা বললো যে কোনো ট্রাকে নাকি আগুন ধরে গেছিলো তাই জন্য এত জ্যাম। তো আপাতত আমরা তো সেরকম কোনো ট্রাক দেখতে পেলাম না, হয়তো ক্লিয়ার করে দিয়েছে। ডানকুনি থেকে 40 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। রাস্তা একটু ডাইভারশনস ছিল, তার সাথে সাথে একটা দুটো প্যাচ খারাপ, কিন্তু বেশিরভাগ রাস্তাটাই কিন্তু ভালো রয়েছে। বাইক কিন্তু বেশ স্পিডেই চলছে, দেখতেই পাচ্ছ 98-100 এরকম স্পিডে আমরা বাইক চালাচ্ছি। আর নিজেরা মোটামুটি ধরে না একটা 70 মিটার 80 মিটার মতো গ্যাপ মেনটেন করে তারপরে সামনের দিকে এগোচ্ছি আর কি। রাত 3:47 বাজে আমরা পালশিট টোল প্লাজা চলে এসেছি। রাত 3:55 আর শক্তিগড় মানে ল্যাংচা নগরী বলতে পারো, ল্যাংচা মহল, ল্যাংচা ধাম, এইসব দোকান আমরা বেরিয়ে যাচ্ছি। ভোর 4:10 বাজে আমরা বর্ধমান পেরিয়ে চলে এসেছি। আর আমাদের পার্টনার, আর একজন পার্টনার, চলো হিমাদ্রি গিরপাড়ে চলে এসছে আমাদের সাথে। ইন্টারকমে ঝগড়া হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, যে যার মতো কথা বলছে। 4 জন কর্কশ গলার হিমাদ্রি ঢুকেছে আর ইন্টারকমের অবস্থা খারাপ। আরে ভাই কে কি বলছে? 4 জনেই ব্লগিং করছে ভাই। বলছি আমরা একটা ফান্ড বানিয়ে নেবো, ঠিক আছে, বিপ্লবকে দিয়ে দেবো, ফান্ড করবে ও। হ্যাঁ, আমরা একটা মোটামুটি ধরে নেয় 2000-3000 যা দিয়ে একটা ফান্ড বানিয়ে নেবো, 3000 করে 12,000 টাকা ফান্ড বানিয়ে নেবো তাহলে 4 জনে। বুঝতে পেরেছিস? যে তেল হচ্ছে 105.09। এই জায়গাটা কোথায়? বর্ধমান পেরিয়ে আমরা মোটামুটি 10-12 কিলোমিটার এসেছি। বর্ধমান পেছনে 10-12 কিলোমিটার না? কি জায়গাটা দেখে নাও, এই জায়গাটাতে উছলে ওঠে। 9.5 লিটার মতো তেল গেছে। তো যেটা বলছিলাম তোমাদের, এখন রাস্তা কিন্তু আমরা বেশ ভালো পাবো, আর টান বেরিয়ে যাবো এখন যতটা পারা যায়। ঘুম যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ দাঁড়ানোর কোনো স্কোপই দেবো না আজকে। তোমাদের আস্তে আস্তেই বলছিলাম যে পানাগড় সাউথ বেঙ্গলের প্রায় শীতলতম স্থানগুলোর মধ্যে একটা। তো পানাগড় ক্রস করছি আমরা, আর বেশ কিন্তু ঠান্ডা ফিল করতে পারছি। আমি আমার গ্লাভসটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু মেস জ্যাকেট পরে আছি, ভেতরে সেরকম কিছু লাইনার নেই আমার, তো ওই জন্য একটু ঠান্ডা বুকে লাগছে। তবে গ্লাভসটা চেঞ্জ করার পরে বেশ ভালো লাগছে। এটা সেই ওই কি বারবা আড্ডা এক্সপ্রেসওয়ে, এই যে বারবা আড্ডা এক্সপ্রেসওয়ে। দুর্গাপুর দেখাচ্ছে সামনে 24 কিলোমিটার। দার্জিলিং 519, দার্জিলিং রাইট সাইডে চলে যাবে যদিও। আর
সামনে আসানসোল, দুর্গাপুর 24 মানে আসানসোল ধরে না ওই 50 কিলোমিটার মতো হবে এখান থেকে। ভোর 5:26 বাজে, বাড়ি থেকে এখন অবধি 226 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি আসানসোল। এই যে স্বাগতম আসানসোল, জয় মা ঘাঘরবুড়ি, জয় মা ঘাঘরবুড়ি। ভোর 5:41 আর আমরা কিন্তু চলে এসেছি একদম বর্ডারে। কোনো দেশের বর্ডার নয়, দুটো রাজ্যের বর্ডার। নিচে রয়েছে বরাকর নদী আর আমরা পেরোচ্ছি হচ্ছে বরাকর ব্রিজ বা চিরকুন্ডা ব্রিজ। চিরকুন্ডা ব্রিজ ক্রস করে আমরা ঝাড়খণ্ডে এন্টার করবো। এই বরাকর নদী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। ঝাড়খণ্ডে ঢুকে প্রথম টোল প্লাজা এটা চিরকুন্ডা। ধানবাদ এখান থেকে 42 কিলোমিটার। ধানবাদ অবধি রাস্তা একটুখানি এদিক ওদিক হবে, মানে এরকম টাইপেরই রাস্তা হবে, কিন্তু ধানবাদ ক্রস করার পর একদম টারম্যাক মাখন। সিরিয়াসলি বলছি, ঠান্ডায় না কেঁপে যাচ্ছি আমরা, প্রত্যেকে ঠান্ডায় কেঁপে যাচ্ছি। ধানবাদ ওই লেফট সাইডে জাস্ট গেটওয়ে অফ ধানবাদ ছিল, মানে ধানবাদের একটা গেট, হ্যাঁ ওটা। আর এখান থেকে দেখতে পাচ্ছ দিল্লি হচ্ছে 1240। কাঁপছি পুরো একদম, হঠাৎ করে বিশাল ঠান্ডা লেগে গেছে, বিশাল ঠান্ডা লেগে গেছে। কলকাতাতে বেশ গরম ছিল, আর যখনই আমরা ঝাড়খণ্ডে ঢুকেছি তখনই জাস্ট এই ঠান্ডাটা ফিল করতে পারছি, পুরো কাঁপুনি দিয়ে দিয়েছে, বিরাট ঠান্ডা রয়েছে। যাই হোক, আমরা দাঁড়িয়েছি হচ্ছে এখন ধানবাদে খাবো আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর কি সিচুয়েশন, কি বিশাল ঠান্ডা, হাত কাঁপানো ঠান্ডা, মানে লাস্ট কিছুক্ষণ হাতে ধরে আছে, এটা কাঁপছে। আমাদের কলকাতায় এতদিনে কিন্তু মুখ দিয়ে ধোঁয়া বেরোয় না ধোঁয়া বেরোচ্ছে। এই যে ঠান্ডার ফিলটা না আমরা অনেকক্ষণ সহ্য করেছি, ওই জন্য অনেকক্ষণ হ্যাঁ হাত ফাত সার নেই কোনো, এই এখন এই গরমটা ধরেছি, মালুম হচ্ছে না। এই যে আমাদের আরেকটা পার্টনার হিমাদ্রি, 2.5 ঘন্টা দাঁড় করিয়ে যাওয়ার কথা বলো। আমরা ননস্টপ 293 কিলোমিটার 293। হ্যাঁ, এখন অবধি আমরা বাড়ি থেকে 293 কিলোমিটার এসেছি। জীবনে প্রথমবার আমি বাড়ি থেকে রাইড করে এখনো পর্যন্ত 251 কিলোমিটার, মানে একটা স্ট্রেচে এই প্রথমবার এলাম। মানে তাও লাস্টের যে স্ট্রেচটা, মানে কাঁপছি আমরা সবাই, এত ঠান্ডা। সবসময় তো সানরাইজ দেখার সুযোগ হয় না, কিন্তু মাঝে মাঝে যখন দেখি তখন সত্যি খুব ভালো লাগে। দারুণ লাগছে, সূর্যটা কি কালারফুল লাগছে। সো বারাণসী 404 কিলোমিটার দেখাচ্ছে। আজকে আমাদের গন্তব্য প্রয়াগরাজের ডিস্টেন্স এখান থেকে 515 কিলোমিটার। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, 2 কাপ করে চা খেয়েছি, একটা করে বিস্কিট। এবার যাবো সামনের দিকে এগিয়ে। এখন বাজে 7:14। সামনে এখানে আমরা আরও সুন্দর রাস্তা পাবো, ওখানে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করবো, তারপরে এগোবো সামনের দিকে। হিমাদ্রি আবার তেল ভরতে হবে, ও তো আগের বারে যখন আমরা তেল ভরলাম তখন ও তেল ভরেনি, ও আবার এক্ষুনি ভরবে। ও এই জায়গাটা দেখো একবার, কুয়াশা জমে আছে নিচে, তার মধ্যে সূর্যের আলো পড়েছে না, দেখো এই জায়গাটা কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে, অদ্ভুত লাগছে একটা। এদিকে কিন্তু একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে সামনে, যদিও আরেকটু এগোনোর পরে তোপচাঁচির দিকে পরেশনাথ হিল পাওয়া যাবে। এদিকে যে হিলের রেঞ্জটা রয়েছে কিন্তু কুয়াশাতে পুরো ঢেকে রয়েছে। সো আমরা 4খানা বাইক এরমভাবে দাঁড় করিয়েছিলাম, রাস্তায় দাঁড় করিয়ে ফটো তুলে নিয়েছি। গাড়ি কম আছে ভোর, তাই জন্য আমাদের অসুবিধা খুব একটা বেশি হয়নি, কিন্তু খুব জোরে গাড়ি চলছে, এরকম করা উচিত নয়। খুব তাড়াতাড়ি কয়েকটা ফটো তুলেছি, এবার এখান থেকে বেরিয়ে যাবো। তোপচাঁচি করবো হচ্ছে ব্রেকফাস্ট করার আগে একটুখানি এরকম খাটিয়াতে নিচ্ছি ড্রেস। আমরা মোটামুটি 25 কিলোমিটার আগেই চা খেতে দাঁড়িয়েছিলাম, আবার 25 কিলোমিটার রাইড করে এসে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এক জায়গায় যদি ব্রেকফাস্টটা পেয়ে যেতাম, মানে চায়ের সাথে যদি ব্রেকফাস্ট হয়ে যেত, তাহলে আমাদের সময়টা একটুখানি কম নষ্ট হতো আর কি। যাই হোক, এখানেও দাদাদের সাথে আলাপ হয়েছে। আপনারাও কি কুম্ভ যাচ্ছেন?
এখানে গ্রাম পাঞ্জাব হোটেল থেকে আমরা করে নিয়েছি ব্রেকফাস্ট। সেখানে পরোটাগুলোর দাম ছিল 40 টাকা করে, আর দই নিয়েছিলাম আমরা। 1 প্লেট দইয়ের দাম হচ্ছে, টক দই, দইয়ের দাম হচ্ছে 60 টাকা। এই হচ্ছে ব্যাপার। আমরা টোটাল 6টা পরোটা নিয়েছি, 4 জনে ডিভাইড করে নিয়েছি, দেড়খানা করে পরোটা আর 1 প্লেট করে টক দই। তো তোপচাচিকে ছেড়ে আমরা বেরোচ্ছি। এখনও প্রায় 500 কিলোমিটার জার্নি করতে হবে আমাদের প্রয়াগরাজের জন্য। ও 10 ঘন্টা টাইম তো লাগবেই। এখন 9টা বেজে গেল। এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো রাস্তাটাই আমরা নিয়ে নিয়েছি। বান্টু ওই রাস্তায়, হিমাদ্রি এখানে, বিপ্লব ডান দিকে। দারুণ দারুণ, দুপাশে দুটো পাহাড়, মাঝখান থেকে রাস্তা, দারুণ লাগছে, দারুণ ব্যাপার। রাইড তো ভালো হচ্ছে, রাস্তা পেছন দিকে অত্যাধিক ভালো ছিল। এখন দু একটা ছোটো ছোটো প্যাচ আমরা খারাপ পাচ্ছি। তবে একটা জিনিস যেটা বলতেই হয় সেটা হচ্ছে এখানকার মানুষজন, গরু ছাগল যখন তখন কিন্তু রাস্তায় চলে আসতে পারে। তো তোমরা যদি এই রুটে আসো তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখো। গরু ছাগল তো আসতে পারেই, তার সাথে সাথে মানুষ সব থেকে বেশি চলে আসতে পারে। যাই হোক, বাড়ি আমরা ঢুকতে চলেছি, প্রায় বাড়ি আসছে। বাড়ি থেকে আমাদের রাইট সাইডে নিতে হবে। বাড়ির আগে কিন্তু আমরা একটু ডাইভারশনস পাচ্ছি। এখানে ফ্লাইওভারগুলো দেখছি যে ফ্লাইওভারগুলোর তৈরির কাজ শুরু হয়ে গেছে, কিন্তু পড়ে আছে, কাজ কিন্তু রানিং নেই। পৌঁছে গেছি আমরা বাড়ি। সামনে রয়েছে বাড়ি চক, আর এখান থেকে আমরা রাইট সাইডে নিয়ে নেবো, বাইপাস নিয়ে নেবো। বাড়িকে বাইপাস করবো। এই যে চপারান 21 কিলোমিটার, ঔরঙ্গাবাদ 121 কিলোমিটার। বাড়ি দিয়ে রাইট সাইডে ঢুকেই হয়ে গেছে বিপ্লবের টায়ার পাংচার। তবে এই ক্লাসিক 350-তে কিন্তু টিউবলেস টায়ার আছে, ওই জন্য অসুবিধা হয়নি। আর আরও সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে পাংচার হয়েছে তার পাশেই রয়েছে দোকান। পুরোনো লিকটা যখন সারিয়েছিল সেটা থেকেই আবার পাংচার হয়েছে, তো এটা কিন্তু একটু মুশকিলের ব্যাপার। বিপ্লব তো সারাতে গেছে, এখানে তো লিক সারানো হয়নি। ও সামনে একটা দোকানে গেছে পাংচার সারাতে। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে দাদাদের সাথে দেখা হয়েছে। দাদারাও যাচ্ছে কুম্ভ মেলা। দাদারা আমাদের ব্লগ দেখে, ব্লগ ভালো লাগছে তো? আমার মিসেস তো ডেইলি রাতে আপনার ব্লগ দেখেই ঘুমোয়। সিরিয়াসলি স্পিচটা এত সুন্দর করে তুমি ডেসক্রিপশনটা দাও এবং রাস্তাটা এত সুন্দর তুমি বলে দাও, ক্লিয়ার খুব সুবিধা হয় ইনফরমেশন। যারা তোমাকে ফলো করবে তারা তোমার যদি ওটাই ব্লগটা চেষ্টা করি ঠিকঠাক মতো দেখে, খুবই চেষ্টা করা মানে খুবই ভালো। বিশেষ করে তোমরা যখন দারুণ ওই blog হয়। 31 মেম্বার নিয়ে যে দার্জিলিং ট্রিপ, তারপরেই আমি গেছিলাম। আচ্ছা, তো তোমার ওই ইনফরমেশনটা আমার অনেক কাজে লেগেছে। বুঝতে পেরেছি। তোমার রাঁচি ট্রিপ যেটা তুমি করেছিলে না, তোমরা যেদিনকে ফিরে যাও তার সেদিনকে আমি বেরিয়েছি। ওটা দুটো পার্টে মেবি 7ই মে, তোমরা 6 আমি রাইডিং জগতে আসার আগে আমি পরিদা অনেক ব্লগ দেখেছিলাম। দেখার পর আমার মনের মধ্যে ইচ্ছে হতো যে আমিও রাইডার হব। ঠিক আছে, আজকে রাইডার হয়েছি এবং রাইডারে যাকে ইনস্পিরেশন কিন্তু ইমপ্রেশন কিছুটা হলেও তুমি যাকে দেখে হয়ে এসেছিল একদম সত্যি। সেই ব্যক্তিত্ব আমার সামনে আছে। হ্যাটস অফ দাদা। মন্দারমণি ট্রিপটা ছিল আমাদের 75 জন, এটা মন্দারমণিতে। ওইটা তো দারুণ হয়েছিল। ঠিক আছে, আমার তো খুব ইচ্ছে ছিল আপনার সাথে ওই রাইডটা করার, কিন্তু আমি যোগাযোগ করে উঠতে পারিনি। কিন্তু ভবিষ্যতে ইচ্ছে আছে কোনো রাইডের সাথে আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে একটা রাইড করবো। শিওর, একদম একদম। আমার ইচ্ছা আছে আমি অ্যাডভেঞ্চারাস বাঙালির সঙ্গে একদিন জয়েন করবো এবং আমার মিসেসকে নিয়ে করবো। যদি কোনোদিন আমি দাদা হচ্ছে দাদা হচ্ছে দিদিকে নিয়ে, তার সাথে 5 বছরের বাচ্চা নিয়ে রাইড করে। আমাদের সঙ্গে রাঁচি ট্রিপে যাওয়ার সময় বলেছিলেন, কিন্তু সেই সময় যেহেতু মনসুন রাইড ছিল ওই জন্য হয়নি আর কি। কফির পাউচ কেটে জলে ঢালা হচ্ছে, এখন আমরা কফি খাবো, কারণ ঘুম অলরেডি পেতে শুরু করে দিয়েছে। কোল্ড কফি, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের কফি। হ্যাঁ, না গরম না কোল্ড। ও র খেয়ে ওখান দিয়ে পাইপ থেকে জল টান। ও অ্যাকচুয়ালি রই খায়। হ্যাঁ, র নাকি র, আমরা একটু মিশিয়ে খাই। ও মিশিয়ে খায়, ও র খায়। প্রি ওয়ার্কআউটে খাওয়া যায় কিন্তু। বলছিস? প্রি ওয়ার্কআউটেও খাওয়া যায়, ভালো লাগছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের স্টিকার ডিস্ট্রিবিউশন। দাদাদের সাথে দেখা হয়েছে তো তোমাদের বললাম, স্টিকার নিচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির।
পাংচার রিপেয়ার হয়ে গেছে। আমার কাছে ছিল কিট, হ্যাঁ আমার কাছে ছিল, যদিও অনেকদিন ইউজ হয়নি, জানি না কী অবস্থায় রয়েছে। যাই হোক এখানে পেয়ে গেছে, পাংচার রিপেয়ার হয়ে গেছে, তো অসুবিধা হয়নি কিছু। অসুবিধা হলে আমারটা বের করতে হতো। বিপ্লব কত নম্বর টোল প্লাজা পেরোলে? হ্যাঁ 7 7 নম্বর। বিপ্লব আজকে টোল প্লাজার পুরো হিসাব করছে, 7 নম্বর টোল প্লাজা। দেখো দেখতে পাচ্ছ যে যত লোকজন আছে সবাই কুম্ভ মেলায় যাচ্ছে, সবাই বড় বড় বাস নিয়ে, গাড়ি নিয়ে, বাইক নিয়ে সবাই কুম্ভ মেলায় যাচ্ছে। 99.01। তোমরা যারা এই রুটে যাবে ঝাড়খণ্ড থেকে পেট্রোল ভরিয়ে নিও, 4-5 টাকা কম পড়বে। बिहार में कितना होता है पेट्रोल? बिहार में कितना चल रहा है अभी पेट्रोल? यहाँ से 6 रुपया अधिक। 6 रुपया अधिक। চালাতেই হবে, এবার চালাতেই হবে। এবার যদি লেট করি আমরা তাহলে সত্যি লেট হয়ে যাবে। এমনিতে প্রচুর লেট হয়ে গেছে। প্রথম স্টেজটা এত সুন্দর হয়েছে, ডানকুনি জ্যাম ছাড়া পুরো রাইডটা দুর্ধর্ষ হয়েছিল, কিন্তু তারপর থেকে আস্তে 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 আমরা লেট করেই চলেছি। চপারন ঢুকছি আমরা, আর এখন দেখতে পাচ্ছ এরকম জ্যাম। এই রাস্তায় জ্যাম হবে। চপারনের ঠিক মোড়টা ক্রস করার পরে রাস্তা আর একটু চওড়া থাকবে, তো তখন জঙ্গলটাও পাবো আমরা, ওই সময় জ্যামটাও একটু কম পাবো। 11:15 বাজে আর আমরা কিন্তু চপারনের জঙ্গল ক্রস করছি। অন্য সময় হলে আমি বলতাম যে যারা এই রুটে আসবে তারা রাত্রিবেলা চপারনের জঙ্গলকে অ্যাভয়েড করো, কিন্তু এখন যেহেতু কুম্ভ মেলা চলছে, লাখ লাখ কোটি কোটি মানুষ কুম্ভের দিকে প্রত্যেক দিন জার্নি করছে, তো রাত হোক দিন হোক কোনো ব্যাপার নয়। তো এখন যারা আসবে তারা রাত্রিবেলাও জার্নি করতে পারো। চপারনের জঙ্গল ক্রস করতে করতেই কিন্তু আমরা ঝাড়খণ্ড থেকে বিহারে ঢুকে গেছি বলতে পারো। আর সামনে বিহারের চেকপোস্ট রয়েছে, ওই জন্য ট্রাকের লাইন লেগে রয়েছে এখানে। সামনে ওই কাটা ট্রাক ওয়েট করার যে ধর্ম কাটা থাকে সেই কাটা রয়েছে, আর ওখানে একটা চেকপোস্ট রয়েছে। বিহারের ফার্স্ট চেকপোস্ট বলছিলাম তোমাদের, এদিকে হচ্ছে ধর্মকাটা রয়েছে। বাড়ি থেকে এখনো অবধি আমরা 472 কিলোমিটার রাইড করেছি, 472.4 কিলোমিটার রাইড করেছি। আর মানে অফিসিয়ালি বিহারে ঢুকে পড়লাম। ট্রাকের পুরো কনভয় বলতে পারো, ট্রাক বাস সব এখানে আটকে রয়েছে। আর আমরা কিন্তু যতগুলো প্রাইভেট ভেহিকেল রয়েছে, বাইক রয়েছে, সবই কিন্তু রং রুট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সব বাস ভরে ভরে লোকজন আসছে, বাস ভরে ভরে। এটা ওয়েস্ট বেঙ্গলের বাস। औरंगाबाद পৌঁছে গেছি। এখন বাড়ি থেকে আমরা 533 কিলোমিটার রাইড করেছি। দুপুর 1:13 বাজে, দুপুর 1:13, 7 ঘন্টা 36 মিনিটের রাইড টাইম রয়েছে। দেখো এই হচ্ছে সিচুয়েশান, বুঝতেই পারছো দুপুর औरंगाबाদের অবস্থা। যেহেতু রাত্রিবেলা ঘুম হয়নি, ওই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করে একবার খাওয়া হয়ে গেছে, তো ব্লগ কিছু করাই হয়নি। যাই হোক আমরা এখানে রুটি আর পনির, তার সাথে মাশরুম অর্ডার করেছিলাম औरंगाबादে। এরকম অবস্থা এখন। এটা হচ্ছে সেকেন্ড প্লেট মাশরুম এসছে। পনিরটা দারুণ ছিল নাকি? পনিরটা ভালোই ছিল, ভালো ছিল একদম। পনির ছিল। আমি জীবনে খাইনি, তুই খেয়েছিস? এত সুন্দর পনির জীবনে খাইনি। হ্যাঁ, ওই জন্য আমরা মাশরুম অর্ডার করেছি, এত সুন্দর পনির দেখে। কর্নেল কি বলছো? পনিরটা ভালো ছিল? ভালো ছিল। কর্নেল কোনো খারাপ বলতেই পারে না, কর্নেল যা সব ভালো বলে। তো তোরাও তো ভালোই বলছিস। ভালোই বলি, ভালোই তো। ভালো ভালো ঠিক আছে, সেটা ব্যাপার না, তবে মাশরুমটা ভালো, বেশ ভালো। ফাইনালি আমাদের চা এসে পৌঁছে গেছে, আর বিপ্লব চিনি ফিনি মিশিয়ে নিয়েছে চায়। পান করো। গরম জল মনে হচ্ছে, সত্যি চিনির টেস্টটা লাগছে। চা পাতা দেয়নি? চা পাতার রং হয়েছে, এটা লাল বলেছিলাম, ব্রাউন কালার লাগছে একটা। তার মানে বিচ্ছিরি খেতে হয়েছে, কফি দিয়ে দিয়েছে, ভালো খেতে হয়নি। হোটেল জেকে রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকাল বলা ঠিক হবে না, দুপুর 3:04। ও চলো চলো চলো, বিশাল ভিড়। যা খবর শুনলাম এক্ষুনি যে প্রয়াগরাজে নাকি গাড়ি ঢুকতে দিচ্ছে না, অলরেডি বারাণসীর পরে দাঁড়িয়ে আছে অনেক গাড়ি টাড়ি। খালি বাইক ছাড়ছে এটুকুনি খবর আমাদের কাছে রয়েছে। যাই হোক, আমাদের এখন অবধি প্রায় 275 কিলোমিটার মতো রাইড করতে হবে প্রয়াগরাজের জন্য। আর বারাণসীর ডিস্টেন্স 170 কিলোমিটার এখান থেকে। বারাণসী থেকে আরও 105 কিলোমিটার, 110 কিলোমিটার আমাদের রাইড করতে হবে প্রয়াগরাজের জন্য।
সামনে প্রচুর জ্যাম, পাশেরটা দিয়ে বেরিয়ে চল ভাই, কোথা দিয়ে দেখতে পাচ্ছে কি দেখ, ওইটা দিয়ে ঢোকার জায়গা ছিল ভাই। এখান থেকে উঠিয়ে দে, উঠিয়ে ওই পারে নিয়ে চল। এই তো এখানটা ফাটা আছে, এখানটা ফাটা আছে, এইখানটা ফাটা আছে, বেরিয়ে যাওয়া যেত কিন্তু। এ ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর, ঢুকিস না, ঢুকিস না। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন যেদিক থেকে পারবো সেদিক থেকে যাবো আর কি, কিছু করার নেই, কিছু মাইন্ড করো না তোমরা, যেদিক থেকে পারবো সেদিক থেকে যাবো। দাঁড়া দাঁড়া, বাসটা যাক ভাই। হ্যাঁ যাওয়া যাচ্ছে। বুঝতে পারছি মৌনী অমাবস্যার দিন, 144 বছর পর পর মহাকুম্ভ, মহাকুম্ভতে মৌনী অমাবস্যার দিন স্নান করা চারটিখানি কথা নয়। এইটুকুনি ফাইট তো করতেই হবে, করতেই হবে। হ্যাঁ ডান দিক দিয়ে ঢোকাও, ডান দিক দিয়ে ঢোকাও। ঢোকাও ঢোকাও, আপাতত কিছু করার নেই। তো বুঝতে পারছো মিশন ইম্পসিবলকে মিশন পসিবল বানাতে হবে আমাদের আর কি, তো এটাই হচ্ছে মিশন। তো বড় বড় পাস ক্রস করেছি, হাই অল্টিটিউড পাস ক্রস করেছি, কিন্তু এটা একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হতে চলেছে, আমি বুঝতেই পেরে গেছি। অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো, কোন দিকে যাবো, কোন দিকে ঘোরাবো, সার্ভিস লেনে থাকবো না মেন রোডে তুলে দেবো গাড়ি, বুঝতে পারছি না। মনে হচ্ছে সার্ভিস লেনে থাকাটা বেটার হবে, বুঝতে পেরেছিস? হ্যালো, তোরা আছিস কি? রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এখানে, আর সামনে একটা টোল প্লাজা রয়েছে, পুরো জ্যাম হয়ে ধুলো ফুলে। দাঁড়া দাঁড়া, রুকো 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 থোড়া সা ভাই। স্যাডেল ব্যাগ দুটো সাইডে ছিল না, যাতে গলতে পারে, গলে গলে বেরিয়ে যেতে পারে, তাই জন্য স্যাডেল ব্যাগটা উপরে বেঁধে নিয়েছে। একটা হিমাদ্রি বাইকে, একটা বিপ্লবের বাইকে এরকম স্যাডেল ব্যাগ বাঁধা হয়েছে। এবার কি আমরা কি গলে গলে বেরিয়ে যাবো নাকি? গলে গলে বেরোবো, গলে বেরোবো, কারণ এইরকম সিচুয়েশন যখন হয়ে গেছে এইবার চ্যালেঞ্জটা আরো বেশি কিছু করার নেই, পৌঁছাবোই। সিচুয়েশন দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে এখানে। ব্যাপারটা এবারে আমি হয়তো হাসছি, কিন্তু টায়ার্ডও হয়ে গেছি, বুঝতেই পারছো। কালকে রাত্রিবেলা থেকে রাইড করছি কন্টিনিউয়াস বেসিসে, আমরা 4 জনই। তারপরে এরকম একটা সিচুয়েশন, সামনে মনে হচ্ছে সোন নদী ব্রিজ রয়েছে, ব্রিজটা ক্রস করতে পারলে হয়তো আবার আমরা একটুখানি ফাঁকা রাস্তা পাবো, কিন্তু তার আগে আপাতত এরকমই সিচুয়েশন, কিচ্ছু করার নেই ভাই। কোথা দিয়ে ঢুকছি তোমরাও দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এখানে সিচুয়েশনটা হচ্ছে এরকম, ওই পাশে সার্ভিস লেন আর এই পাশে সার্ভিস লেন যদি ধরা হয় তাহলে টোটাল 6টা আর 2টো 8টা লেনের রাস্তা, 8টা লেনের রাস্তাতেই খালি দিল্লির দিকের গাড়ি রয়েছে, কলকাতার দিকের কোনো গাড়ি নেই। চলো চলো, এই তো शाबाश अंकल जी, अगले बार जांचकर होगा अंकल जी, शाबाश। कहाँ से चले भैया जी? শুধু আমরা নয় কিন্তু সবাই এরকম করছে, কিচ্ছু করার নেই, কোনো কন্ট্রোলই নেই। যে ট্রাফিকটাকে বের করে দেবে কোনো রকমে, বিহারের এই জায়গায় কোনো কন্ট্রোলই নেই। দেখো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, এটা অন্ধ্রপ্রদেশের গাড়ি, এটা কি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। বিপ্লব এসছো তো? তারিকা চল দেখি আয়। ঢোকালাম, নামালাম। ও কমন ভাই, ফাঁকা আছে ভাই, ফাঁকা আছে, হয়ে গেছে, আয় বান্টু নাম। আমার একজন ফোনে আছে, হ্যাঁ বলছে আজকে কলকাতা থেকে বেরোবে, কালকে শাহী স্নান করবে, সেটা সম্ভব?
ফাইনালি বেরিয়েছি ভাই, বেরিয়েছি। হিমাদ্রি গির পড়ে ভাই, আলাদাই মজা। সোন নদীর অবস্থা দেখো, সোন নদী যমুনার পর গঙ্গার সেকেন্ড লার্জেস্ট ট্রিবিউটারি হচ্ছে সোন ব্রিজ। সোন নদীর উপরে এই ব্রিজ এখন আমরা ক্রস করছি। ফাঁকা রাস্তা পেয়ে গেছি, আর আমরা এটা খুব ভালো মতো জানি যে আমরা 4 জন বলে এই রাস্তা দিয়ে বেরোতে পেরেছি। বাকি যে রাইডাররা ছিল সবাই কিন্তু পেছনে আটকে গেছে। এটা খালি আমাদের এক্সপিরিয়েন্স আর এই যে বাচ্চা ছেলেগুলো এসছে আমার সাথে, এদের জেদ। এই যে বান্টু আর হিমাদ্রি মেন করেছে, আর তার সাথে আমাদের কর্নেল। হ্যাঁ, এরাই কিন্তু দায়িত্ব নিয়ে রাস্তাটা ফাঁকা করেছে, বের করেছে আমাদের। সিরিয়াসলি বলতে পেছনের জ্যামটা দেখে আমি যেটা বুঝতে পারলাম, আমরা যেটা রিয়েলাইজ করলাম যে এই জ্যামটা পুরো ম্যানমেড রয়েছে, ইচ্ছা করে জ্যাম করে রাখা হয়েছে যাতে একসাথে এতগুলো গাড়ি সামনে এগোতে না পারে, আমি জানি, মানে আমরা এক্ষুনি এটা নিয়ে আলোচনা করছিলাম যে সামনে হয়তো আরও এরকম 2-3টে সিচুয়েশন ক্রস করে তারপরে আমাদের এগোতে হবে, আরও আগে এগোতে হবে। পেছনের টোল প্লাজাটা ছিল, এটা তো নতুন তৈরি হচ্ছে। এত কিছুর পরে বিপ্লব বলছে যে 9 নম্বর টোল প্লাজা জ্যাম করে দিচ্ছে নাকি? কেন এটাকে এরম কেন করলো? মাঝখানে এরম ভাবে দাঁড় করে ইচ্ছা করে আগের বারে ওরকম ভাবে জ্যামটা বানিয়েছে। দেখ, পুরো বলছিলাম ম্যানমেড জ্যাম করিয়ে রাখছে। যদিও কিছু করার নেই, এত বড় ক্রাউডকে কন্ট্রোল করতে গেলে এরকম কিছু করতে হবে, সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। তাহলে একসাথে যদি স্মুথলি সব ক্রাউড ঢুকে যায় তাহলে প্রয়াগরাজের অবস্থা কি হবে ভাবে। এমনিতেই 5-6 কোটি 7 কোটি 8 কোটি লোক থাকবে। এখানে সিচুয়েশন দেখো, এখানেও আবার কিন্তু এরকম একটা ম্যানমেড ক্রিয়েট করা জ্যাম। বাস টাসগুলো মাঝখানে ঢুকে রয়েছে আর বেরোতে পারছে না। দেখো মাঝখানে যারা ঢুকে গেছে। তো এরমভাবেই কিন্তু কুম্ভতে পৌঁছাতে হবে। কুম্ভতে পৌঁছাতে গেলে কিছু বেনিয়ম করতে হবে, কিছু অনিয়ম করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আমাদের কর্নেল কিন্তু এগুলোতে খুব স্ট্রিক্ট। কি কর্নেল খুব স্ট্রিক্ট এগুলোতে। আমরা এরকম করবো না, কিন্তু করতে হবে। কুম্ভ পৌঁছাতে হবে, করতে হবে, এই হচ্ছে সিচুয়েশন। দেখো এবার আমাদের দেখতে হবে আবার আমরা কিভাবে বেরোই। এটা পুরো ম্যানমেড জ্যাম, যে বেরিয়ে যেতে পারবে সে বেরিয়ে যেতে পারবে আর কি। সো আমাদের ওরমভাবে বেরোতে হবে। সিচুয়েশন 1, রাস্তা ক্রিয়েট করে বেরোবো। এখন বাজে 5:11, দেখা যাক। বাদিক দিয়ে যেতে পারবে না, আগের বারে আমরা যেরমভাবে গেছি ওরমভাবেই যেতে হবে। কিছু দূর গিয়ে মাঝখান দিয়ে বেরোতে হবে। চলে আসো। একদম রাইট লেন দিয়ে আস্তে জায়গা তৈরি করে সামনের দিকে এগোবো। এখন ঝুলিয়ে একদম রাইট সাইডে নেবে। কোনো কাউকে ছাড়বে না। সেরকম হলে মাঠে নামিয়ে দিয়ে স্ট্রেট তুলবে উপরে। একদম রাইট সাইডে নেবে। বিপ্লব বেরিয়েছে না, ডিসকানেক্টেড হয়ে গেছে। কি সাংঘাতিক সিচুয়েশন, বুঝতে পারছো? কি সাংঘাতিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কুম্ভ পৌঁছাচ্ছি, ভাবো একবার। চলো কমান। হ্যাঁ, একদম বাদিকে। বান্টু কাউকে বাদিকে ছাড়বি না এবার, বাদিকে না, সবাইকে ডান দিকে ছাড়বি। অপোজিট সাইড দিয়ে যেই আসুক। বেরিয়ে গেলাম, এইটা মনে হচ্ছে আমরা বেরিয়ে গেলাম। দেখো এখানটাকে এরকম ইচ্ছা করে জ্যাম করে রাখা হয়েছিল। দেখো চলো, কেউ আটকাতে পারবে না। 199 কিলোমিটার বাকি। এখন 5:30 বাজে, বিকাল 5:30। এখনো 199 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে প্রয়াগরাজের জন্য। বাড়ি থেকে 623 কিলোমিটার এসছি। তাহলে আমরা কিন্তু এবার উত্তরপ্রদেশে ঢুকে গেলাম। বাড়ি থেকে এখন অবধি 638 কিলোমিটার, 639 কিলোমিটার রাইড করেছি। 5:42 বাজে, বিকাল 5:42, আর উত্তরপ্রদেশে এন্টার করে গেলাম আমরা কিন্তু এবার একটু চা খেতে দাঁড়িয়েছি। একটু চা খাবো, আর তার সাথে কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে আমাদের। এইখানে দাদাদের দেখতে পেয়েছি। দাদা কটা দিকে জ্যামে ফেসেছো? কটা দিকে? রাত 2টোর দিকে। এখন কটা বাজছে? এখন বিকাল 5টা বাজে। এই 5টা বাজে এখন জাম থেকে এলাম বেরিয়ে। আবার আগে আছে কি জানি না। আগেও আছে না, কাল রাত 2টো থেকে আজ বিকাল 5টা অবধি জ্যামে ফেসে আছে। আসল ব্যাপারটা হচ্ছে, যদি এই 10-12 কোটি লোক একসাথে গিয়ে প্রয়াগরাজে হাজির হয় তাহলে সেই ক্রাউডটাকে কন্ট্রোল করা,
সেটা 10 কোটি হতে পারে, 12 কোটি হতে পারে। যদি একসাথে সবাই মিলে যদি গিয়ে হাজির হয় তাহলে সেটাকে কন্ট্রোল করা চারটিখানি কথা নয়। এমনিতেই যা ক্রাউড হবে সেটাকেই কন্ট্রোল করা মুশকিল, তারপরে যদি একসাথে সমস্ত ক্রাউড চলে আসে তাহলে তো বুঝতেই পারছো। তো তাই জন্য এটা প্ল্যান করেই করা, পুরো বোঝাই যাচ্ছে যে ম্যানমেড যেটাকে বলছিলাম। যাই হোক, সন্ধ্যে 6:32 আর আমাদের গন্তব্য এখনো অবধি 175 কিলোমিটার দূরে অবস্থিত। মানে প্রয়াগরাজ যেতে আমাদের 175 কিলোমিটার রাইড করতে হবে। আর বারাণসী ডিস্টেন্স দেখাচ্ছে 60 কিলোমিটার। ও 60 কিলোমিটার পৌঁছাতে আমাদের হয়তো আরও একটা যুদ্ধ করতে হবে, কারণ আরও একটা ওরকম সিচুয়েশন আমরা পাবো সামনে। আবার একটা জ্যাম দেখতে পাচ্ছ পুরো। দাঁড়া রুকো। এই ধোঁয়াশা ভরা রাস্তাতে দাঁড়া স্ল্যাবে কিছু দেখা যাচ্ছে না সামনে ভাই। কিরম ভাবে কি হচ্ছে দেখো, হিমাদ্রির পাথর নিয়ে ঘুরছে বাইকে। হবে না মনে হচ্ছে, দেখি দাঁড়া এইদিকে আরেকটু ডান দিকে দে। ডান দিকে হ্যাঁ ব্যাস, চলো নেমে গেছি। চলো বিপ্লব চলো। থ্যাংক ইউ। রাত 9:27 বাজে এখন, আর আমরা বারাণসী থেকে এখনো অবধি 20 কিলোমিটার পেছনে রয়েছি। এরকম একটা চায়ের দোকান ছিল, এখানে আমরা 7টা নাগাদ পৌঁছেছিলাম, কিন্তু প্রায় 2 ঘন্টা 15 মিনিট এখানেই রয়েছি। তার কারণ হচ্ছে আমাদের একটা ছোট্ট প্রবলেম হয়েছিল, আমরা যে জায়গাটা বুক করেছিলাম ওখানে সেটা কোনো কারণে আনঅ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমাদের একটা নতুন জায়গা খুঁজতে হয়েছে এখন প্রয়াগরাজে, সেটা সমস্ত কিছু বিপ্লবী করেছে। তো এখন আমরা এখান থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছি। খবর আছে আমাদের কাছে যে ওখানে নাকি ওখানে কোনো গাড়ি কেন বাইকও পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। তবে এটা উড়ো খবরও হতে পারে, ওখানে পৌঁছাবো আর তোমাদেরকে সেরকমভাবে ইনফরমেশন দিতে পারবো। আপাতত রাস্তায় জ্যামই রয়েছে এখনো অবধি। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে পুরো রাস্তায় জ্যাম হয়ে রয়েছে। অপোজিট সাইডে এই দিকটাই যাচ্ছে হচ্ছে বারাণসী প্রয়াগরাজ। তো এই সিচুয়েশন হয়ে রয়েছে এখানে। সিরিজটা সাংঘাতিক সিরিজ, মানে কঠিন সিরিজ। 144 বছরের কঠিন সিরিজ এটা হবে। 144 বছরের কঠিন সিরিজ। আমরা দাঁড়িয়ে আছি, মানে কালকে সারা রাত না ঘুমিয়ে এখন অবধি 9:30 বাজে আমরা দাঁড়িয়ে আছি। বিপ্লব একটুখানি টেনশনে পড়ে গেছে। কর্নেল যদি চাপ খায় তাহলে ভাই এই বাচ্চা ছেলেরা কি করবে, সবে বন্দুক ধরা শিখেছে। একটা অদ্ভুত জিনিস দেখো, ইউপিতে পেট্রোলের দাম হচ্ছে 94.65 রুপিস। রাত্রিবেলা এখন ইউপিতে পেট্রোল ভরছি 94। বারাণসীতে আমরা কিন্তু ঢুকে পড়েছি, জাস্ট পেছনে গঙ্গা নদী পেরিয়েছি। 10:31 বাজে। লাস্টের দিকে কি হচ্ছে সিরিয়াসলি বলছি কিছু মাথায় ঢুকছে না। উপর দিয়ে গেছে ফ্লাইওভার, আমরা নিচ থেকে যাচ্ছি। ভালো, আর মনে হচ্ছে আমরা একটুখানি এবার ভালো রাস্তা পাবো। এখন 88 কিলোমিটার আমাদের স্ট্রেট যেতে হবে। আমি বুঝতে পেরেছি একটা জায়গা আমরা পৌঁছাবো যেখান থেকে কানপুরের রাস্তা প্রয়াগরাজের রাস্তা আলাদা হয়ে যাবে। প্রয়াগরাজ ফ্লাইওভারে উঠে যাবে আর কানপুর লেফট সাইডে চলে যাবে। লাদাখ যাওয়ার সময় 3-3 বার লাদাখ গেছি ওই রুটটা দিয়ে, মানে কানপুরের রোডটা দিয়ে গেছিলাম। বাড়ি থেকে এখন অবধি 706 কিলোমিটার রাইড করেছি, আর 706 কিলোমিটার রাইড করতে 11 ঘন্টা 7 মিনিট রাইড টাইম দেখাচ্ছে। কিন্তু প্রায় 10:45 আমরা কালকে 1:15 কটা নাগাদ বেরিয়েছি, আমার ঠিক মনে নেই। ব্লগের শুরুতে তো বলেই দিয়েছিলাম, তোমরা ক্যালকুলেশন করে নিতেই পারছো নিশ্চয়ই। আর আমরা প্রয়াগরাজে যে হোটেলটার সাথে কথা বলেছি, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 118 কিলোমিটার। 118 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে গুগল। বারাণসী পেরিয়ে 17 কিলোমিটার এসে আমরা বাদিকে খেতে দাঁড়িয়েছিলাম, ডিনার করে নিয়েছি। প্রায় এখানেও আমাদের 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা কাছাকাছি সময় চলে গেছে। এখন 12:49 বাজে। রাত 2:22 আর আমরা প্রয়াগরাজ থেকে 20 কিলোমিটার পেছনে রয়েছি। আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে 24 কিলোমিটার। আর বাদিকে রাস্তা দেখতে পাচ্ছ এরকম জ্যাম রয়েছে। আমরা একটু বুদ্ধিমানের মতো কাজ করছি, জাস্ট রাইট সাইডের লেন অনেকেই বুদ্ধিমান হয়ে গেছে, অনেকে পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছে।
যে কি হচ্ছে। সামনে যেহেতু জ্যাম রয়েছে ওই জন্য আমরা এই সাইডের লেন নিয়ে নিয়েছি। এই দিকের লেনটা দেখো পুরো ফাঁকা, সবাই এরকম করছে, শুধু আমরা নয়। বুঝতেই পারছো একসাথে কন্টিনিউয়াসলি 25 ঘন্টা 25.5 ঘন্টা রাইড করছি, ঘুম নেই দুদিন ধরে, কি সিচুয়েশন ভাবো। লাস্ট অফ দি ফাইট চলছে, লাস্ট অফ দি ফাইট চলছে। এরকম অ্যাডভেঞ্চারাস রাইড আমি বহুদিন পর করছি ভাই। কাহা সে ঘুষ রহে হ্যাঁ হাম লোগ। জ্যামকে অ্যাভয়েড করে প্রয়াগরাজের ভেতরে গলি দিয়ে রাত্রিবেলা 2:45-র সময় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মানুষজন অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে, তারা কুম্ভে স্নান করবে। পিল পিল করে মানুষ যাচ্ছে। ওরে বাবা, সামনে দেখো। सर होटल है सामने। सर 36 घंटे से बाइक चला रहा हूँ सर, होटल में जाना पड़ेगा। ये रास्ता बिल्कुल भाई सर धीरे धीरे चला के चले जाएंगे सर। इसमें अलाउड नहीं है, ये सब पूरा बंद है पूरा। 36 घंटे से सर बाइक चला रहा हूँ सर, धीरे से चलो। कोलकाता से आ रहे हो सर, वो बाइक देखो। पार्किंग है ना, गाड़ी पार्क करिए, आराम से जाइए। होटल है सर, धीरे चले जाएंगे सर। 36 घंटे से बाइक चला रहे हो और हम लोग को सोना है सर, अभी होटल जाके सोना है, शाम को हम लोग करेंगे सर। नहीं हो रहा है, इतना लगेज लेके नहीं जा पाएंगे सर। कोलकाता से है सर, कोलकाता से आ रहा हूँ 36 घंटे से, परसों निकला सर। आ रहे हैं, घूमते हैं राइडर साहब से रिक्वेस्ट मैं नहीं, इतना जैम है रास्ता में, क्या बोलूँ सर आपको। रुको, मैं रिक्वेस्ट कर दूंगा तुम्हारे लिए, मैं हाँ? रिक्वेस्ट कर दूंगा यार। हाँ सर, हाँ जाइए तुम्हारे लिए मैं रिक्वेस्ट कर दूंगा। सर हम लोग को छोड़ दे रहा है। हम लोग 36 घंटे से सोया नहीं, इसलिए सर को हम लोग रिक्वेस्ट किया। हम लोग का होटल सामने है, तो हम लोग को इधर से छोड़ रहा है। थैंक यू सो मच सर, थैंक यू। अभी हम लोग को जाके थोड़ा सा सोना है। थैंक यू, थैंक यू। विप्लव आप आगे जाओ, तुम ही आगे जाओ। ये तो अपनी थैंक यू सर, थैंक यू, आरोही में तो पावर है। थैंक यू सर, थैंक यू। ये कौन सा है हाँ आपका चैनल? सर ये एक फ़ोटो खींच लो ना, मेरा वैदिक चैटर्जी है चैनल का नाम। ये नीचे वाला YouTube, ऊपर वाला Instagram है। ये वाला वीडियो आएगा सर, छोटा वाला। थैंक यू। বিপ্লব দাঁড়াও দাঁড়াও, হিমাদ্রি এসছিস, হিমাদ্রি এসছিস। ও বাবা, চলো চলো চলো, ছেড়েছে ছেড়েছে, চলো 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 চলো, কমান ভাই। ফাইনালি সাকসেসফুল, সাকসেসফুল, প্রয়াগরাজ সাকসেসফুল। বিপ্লব আর কত কিলোমিটার হোটেল? 9.5 কিলোমিটার আমাদের হোটেল। ছেড়ে দিয়েছে একদম, ডাইরেক্ট হোটেলে যাব। আর এই ব্লগে সেরকম কিছু দেখানোর নেই, নেক্সট ব্লগে তোমাদের হোটেল আর বাকি সব এখানকার ডিটেলস দেবো। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করার, যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিও। যারা কুম্ভ আসছো, তোমাদের যদি এরকম চেনা জানা কেউ থাকে যে কুম্ভ আসছে, তাদের সাথে সবার আগে শেয়ার করো। আর যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। চলো, এখনো অবধি 821 কিলোমিটার রাইড করেছি কলকাতা থেকে, আর টাইম লেগেছে হচ্ছে 13 ঘন্টা 13 মিনিট।